একত্রিত করার চেষ্টা করছে, যেরকম এক দেশ এক ভোট, ঠিক একইভাবে কি পঞ্চায়েতটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি গত যে আমাদের অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে গেছিলাম, সেখানে লোকসভা স্পিকার এই ধরনের একটা প্রস্তাব এনেছেন যে আমাদের পঞ্চায়েতে যারা রয়েছেন, বিশেষ করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন, তাদের কেন্দ্রভাবে তাদের একটা সেন্টার, একটা অর্গানাইজেশন করতে চান, যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে, এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে। এটা আমি আপত্তি জানিয়েছি। আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে? পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রয়েছে। আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য, এর বাস্তবতা কি আছে? উনি কোনো উত্তর দিতে পারেননি। তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব, কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছেন। পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে, আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে, তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারা অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে, এটা অভূতপূর্ব। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত সুষ্ঠুভাবে কাজ হয় বলে আমার মনে হয়। প্রথম দিকে যে কথাগুলো বলছিলেন তাও শুনছিলাম, কিন্তু পরের দিকে যে কথাগুলো বললেন কেমন লাগছিল। এখানকার পঞ্চায়েতি ব্যবস্থা নাকি খুবই ভালো চলে। কি চলে সে তো দেখতেই পাচ্ছি। জব কার্ডের কাজ বন্ধ হয়ে গেছে, এমন পঞ্চায়েতি রাজ চালানো হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থা এত চুরি দুর্নীতি হয়েছে যে জব কার্ডের কাজ বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের যে প্রজেক্ট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। যদি সত্যি খুব ভালো করে চলতো তাহলে কাজটা আটকালো কেন? শুধু তো মুখে বলেন যে জোর করে টাকা আটকে রেখেছে, তাহলে সুপ্রিম কোর্টে যাননি কেন মামলা করতে? জোর করে টাকা আটকে রেখেছে। যদি দুর্নীতি না হতো, যদি আটকানোর মতো কোনো পজিশন না থাকতো, এমনি এমনি আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা পয়সা না দিয়ে। আর সেটা যদি এমনি এমনি আটকে যেত, আপনারা একটু কিছু হলেই সুপ্রিম কোর্টে ছোটেন, আর এই ক্ষেত্রে ছুটতেন না। এটা যখন একটা অধিকারের মধ্যে পড়ে, কাজের যে অধিকার সেটার মধ্যে যখন পড়ে, তো সেটা নিয়ে ওই সুপ্রিম কোর্টে একবার তো জাননি কেন, যে কেন টাকা পয়সা আটকে রেখেছে? শুধু তো ওই হচ্ছে, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না, বা আপনারা কেন পাবেন, কেন আটকে রাখা হবে, জবাব দিন বলে ওই আইনি পদক্ষেপ কোথায়? ফলে পরের দিকে দারুণ চলছে আমাদের এখানে, অন্য জায়গার থেকে সব থেকে ভালো চলছে পঞ্চায়েতি ব্যবস্থা। এই যে কথাগুলো বললেন বিমান বন্দ্যোপাধ্যায়, এটা হাস্যকর লেগেছে আমাকে। হাসিনি, কারণ উনি কথা বলছেন, আর কি হাসবো কি আমি সবসময়, কিন্তু হাস্যকর লেগেছে কথাটা। প্রথম থেকে যে কথাগুলো বললেন দর্শক, উনার ভার্সন অনুযায়ী যে কেন্দ্রীয় সরকার পঞ্চায়েতের উপরে নিয়ন্ত্রণ আনতে চাইছে, তাতে ওনাদের আপত্তি যে আমাদের যে ব্যাপার সেগুলোর উপরে হস্তক্ষেপ করার একটা চেষ্টা হচ্ছে। এরকম কোনো আইন নেই, রুল নেই, কোত্থেকে এগুলো হবে প্রশ্ন করলাম, কোনো সদুত্তর দিতে পারেননি। আইন নেই, আইন করা হবে। আইন করার জন্যই তো এত কিছু চলছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, নতুন প্রসেস, নতুন আইন হবে। যদি মনে হয় যে কেন্দ্র মানে পঞ্চায়েত গুলোর উপরে মানে মনিটর করবে, নিয়ন্ত্রণ বলতে কি, মনিটর করবে, দেখবে, বা যদি কিছু রুল তৈরি করে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তো করবে। তার জন্য আইন দরকার হলে আইন করবে। আইন নেই, আমার নেই তো অনেক কিছু তো ছিল না, অনেক কিছু তো আইন ছিল না। যদি মনে করে, কেন্দ্র যদি মনে করে যে করা উচিত, করবে। আর এটুকু বলবো, পঞ্চায়েত যেভাবে চলছে বিশেষ করে আমাদের রাজ্যে, তাতে কেন্দ্রের নিয়ন্ত্রণ করা উচিত। অন্তত পক্ষে যেগুলো কেন্দ্রীয় প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের একটা কোনো এজেন্সি তৈরি করা উচিত, যারা ডিরেক্টলি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখবে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের সঙ্গে যোগাযোগ রাখবে যে এই সমস্ত প্রজেক্ট গুলো ঠিক মতো করে হচ্ছে কিনা, কোথাও কোনো কারচুপি হচ্ছে কিনা, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কিনা, নাকি ওই দেখানো হচ্ছে প্রচুর কাজ করেছি কিন্তু কাজ ফক্কা, টাকা গায়েব। মানে এই যে ব্যাপারগুলো দেখার জন্য যদি কেন্দ্রীয় সরকার তাগিদ দেখে যে হ্যাঁ এটা করা উচিত, আমার তো মনে হয় ভালো। পুরো পঞ্চায়েত ব্যবস্থাটাই নিয়ে নিতে পারলে সব থেকে ভালো। আর এই মুহূর্তে রাজ্যের যে হাল, পুরো রাজ্যটাকে নিয়ে নিতে পারলে সব থেকে ভালো। কিন্তু তার অনেক জটিলতা আছে, অনেক কিছু আছে। কিন্তু মানে ওনার ভার্সন অনুযায়ী যে মানে কিছু ব্যাপার সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে এজেন্সি একটা নতুন তৈরি করবে, একটা সংস্থা তৈরি করবে কেন্দ্রীয় সরকার, ভালো তো।
ভালো তো, তাহলে তার নতুন করে এইভাবে তদন্ত করতে আসতে হয় না। যদি কেন্দ্র ওখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনিটর করে দেখে, তাহলে তো অনেক চুরি দুর্নীতি এগুলোকে তো আটকানো যাবে। যে চুরি দুর্নীতিগুলোকে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, চুরি হলেও বলে চুরি হয়নি, যখন একেবারে ধরা পড়ে যায় তখন কিছু কিছু ছোট 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 অ্যাকশন নিয়ে বলে আমরা ধরেছি, আরো টাকা দাও। এই যে এইগুলো তো বন্ধ করা যাবে। তো যদি হয়তো ভালো। তো এখানে আর একটা প্রশ্ন, বিমান বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা খুব স্বচ্ছতার সঙ্গে কাজ করি ইত্যাদি, এইসব এরকম কাজ কোথাও হয় না। আচ্ছা, যদি আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করেন, তো তার উপরে যতই মনিটরিং কমিটি হোক না কেন, যতই কন্ট্রোলিং মানে এজেন্সি হোক না কেন, সমস্যা কোথায়? যদি আপনারা স্বচ্ছতা মেনে কাজ করেন, উপরে যতই মানে আতস কাঁচ ধরুক আর যাই করুক, যা পারে করুক, যখন স্বচ্ছতা মেনে কাজ করেন, যদি কেন্দ্রীয় সরকারের কোনো প্রজেক্ট হয়, কোনো পলিসি হয়, নিশ্চয়ই তারও স্বচ্ছতা মেনে আপনারা কাজ করবেন। যদি স্বচ্ছতা মেনে কাজ করার যদি আপনাদের মধ্যে একটা অঙ্গীকার থাকে, আপনারা যদি স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন, তো যদি সেন্ট্রাল কোনো এজেন্সি সংস্থা থাকে তৈরি করতে, সমস্যা কোথায়? আপনারা তো নিশ্চয়ই তাদের মধ্যেই থাকবেন। সেন্টার তো আর পঞ্চায়েতের সেন্টার তো আর নিজস্ব লোক এখানে বসিয়ে দিয়ে করবে না। আপনাদের মানে যে মেকানিজম, আপনাদের যে মেশিনারি, তার উপরে নির্ভর করেই তো চলবে। তো যদি আপনারা মনে করেন যে আমরা নর্মালি থাকবো, স্বচ্ছতা মেনে কাজ করবো বা কাজ করে যাচ্ছি, সেন্ট্রাল এজেন্সির সংস্থা তৈরি হলে সমস্যা কোথায়? আমি তো বুঝলাম না। বরং আপনাদের তো সুবিধা হবে। এই যে কথায় কথায় দোষ পেতে হচ্ছে আপনাদেরকে, আপনারা বলছেন যে না আমরা চুরি চামারি করি না, আমরা লুট করিনি, আপনাদেরও দোষ পেতে হবে না। কারণ বলবো তো আপনারা তো মনিটরিং করছেন, আপনারা তো দেখছেন, আপনাদের এজেন্সি তো ডিরেক্টলি কন্ট্রোল করছে, তো আমাদেরকে কেন বলছেন? আমরা শুধু দেখবো আমাদের রাজ্যে কতটা কি উন্নয়ন হচ্ছে, ভালো হয়ে গেল। দায় নেই, হিসেব বাকির চাপটা থাকবে না, চুরি দুর্নীতির দায়টা থাকবে না, ডিরেক্টলি আপনারা বলতে পারবেন। তো সমস্যা কোথায়? সমস্যা অন্য কোথাও ভাবাচ্ছে, যে তার মানে যেভাবে কাজটা হচ্ছে তারা নিজেরা করলে তাদের দিক দিয়ে অনেকটা হয়তো সুবিধা হয়, যেটা আমি কোথাও বুঝতে পারছি যে অনেকটা হয়তো সুবিধা হয়। আর সেটা হয়তো বন্ধ হয়ে যাবে, নিজেদের মতো করে সরকারি খরচগুলো হয়তো করতে পারবেন না। যেভাবে কাজটা হচ্ছিল, যে কেন্দ্র টাকা দেবে, আমাদের ইচ্ছা মতো আমরা খরচা করব, হিসেবটা আমরা কষবো, ইচ্ছে করলে হিসেব দেবো, না হলে বলবো টাকা দিয়েছিস যে হিসেব দেবো বলে এড়িয়ে যাব। ফলে আমরা আমাদের মতো ভাবে ওই ফান্ড গুলোকে ইউজ করতে পারবো না। ওখান থেকে যদি মনিটরিং হয়, তাহলে ওরা সবকিছু নজর রাখবে, তাহলে তো মুশকিল। তাছাড়া আবার এরকমও অভিযোগ আছে ফান্ড ডাইভার্ট করা, এদিক থেকে সেদিক, ওদিক থেকে সেদিক, সেগুলোও সমস্যা হবে। ফান্ড ডাইভার্ট করে এই ফান্ড সেখানে ঢুকিয়ে দেওয়া, এই তো সব চলছে এখানে করে, অন্যভাবে সব কিভাবে কি ম্যানেজ হয়ে যাচ্ছে। ফলে এই ধরা পড়ে যাওয়ার জায়গাগুলো আমার মনে হয় কোথাও ভাবাচ্ছে শাসককে, সেই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যদি সত্যি প্রজেক্টের টাকা প্রজেক্টে ইউজ করা, যদি সত্যি নিয়ম মেনে কাজে লাগানোর ব্যাপারটা হয়ে থাকে, তাহলে যেই যেখান থেকে মনিটরিং সিস্টেম চালু করুক না কেন, বা সেন্টার যতই এখানে নজরদারি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন, তাতে কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি থাকার কথা না। আর আমি একটা বিষয় বুঝি না, মানে আমাদের একটা কথা আছে যে ফেডারেল স্ট্রাকচার, রাজ্য কেন্দ্র এই সিস্টেমে চলে সরকারটা। আচ্ছা, রাজ্য কেন্দ্র এই যে ফেডারেল যে স্ট্রাকচার, এটার মানে কি দ্বন্দ্ব? কেন্দ্র ভার্সেস রাজ্য, রাজ্য ভার্সেস কেন্দ্র? দুটো পরস্পরের সঙ্গে কোঅপারেট করে সহযোগিতা করে চলবে, রাজ্য দেশ চলবে। রাজ্যের উন্নতি মানে দেশের উন্নতি। প্রত্যেকটা রাজ্য তার মতো করে উন্নতি করতে পারলে, প্রতিটা রাজ্যকে দিয়ে উন্নতি করাতে পারলে সেটাই দেশের উন্নতি। আমরা যেমন পশ্চিমবঙ্গের মানুষ, আমরা তেমন ভারতের মানুষ। কিন্তু এখানে একটা অদ্ভুত কালচার দেখি, এরা মনে করে ওরা দিচ্ছে না আমরা দিচ্ছি, ওরা আমরা একটা ভার্সেস বনাম হয় না, খেলাধুলায় বনাম, এটা এই বনাম, রাজ্য বনাম কেন্দ্র। প্রশ্ন হচ্ছে এটা কেন? এই মন মানসিকতাটা কেন? কেন্দ্র গোটা দেশকে চালাচ্ছে, কেন্দ্র যদি কোথাও মনে করে যে একটা এরকম সংস্থা করা উচিত যাতে করে গোটা দেশের, শুধু তো পশ্চিমবঙ্গের না, গোটা দেশের ব্যাপারটা হবে এটা, গোটা দেশের পঞ্চায়েতের সিস্টেমকে মনিটর করব। আমাদের যে প্রজেক্ট গুলো, নিশ্চয়ই রাজ্যের প্রজেক্ট গুলো হয়তো তারা দেখবে না, মনিটর করবে না, তারা করবে কোনগুলো? যেগুলো সেন্টারের যে কাজগুলো থাকে, সেন্টার যেগুলোকে মনে করবে যে পঞ্চায়েতি রাজের মাধ্যমে, পঞ্চায়েতের সিস্টেমের মাধ্যমে
বাস্তবায়িত করা, সেইগুলোকে নিশ্চয়ই তারা সেগুলোকে বলবে। মানে এখান থেকে রাজ্য সরকার কিছু সিদ্ধান্ত নেবে, সেইগুলো নিয়ে খবরদারি করবে সেন্টার, আমার তো মনে হয় সেটা করবে না। সুতরাং সেন্ট্রালি যে ব্যাপারগুলো সেগুলো নিশ্চয়ই করার একটা চেষ্টা হবে, এটা আমার ধারণা কোথাও। তো তাতে সমস্যাটা কোথায় আমি বুঝছি না, যে সেন্টারটাও তো আমাদের, কেন্দ্রীয় সরকার যেটা সেটাও কিন্তু আমাদের, রাজ্য সরকারটা যেমন আমাদের, রাজ্য সরকারকে বোঝা উচিত যে কেন্দ্রটাও আমাদের, প্রধানমন্ত্রী আমাদের। এই যে এখানে একটা সেমিকন্ডাক্টরের একটা হচ্ছে না, কারখানা হওয়ার কথা, সেই প্রজেক্টটা কোত্থেকে এসছে, কে মানে কে মৌখ স্বাক্ষর করেছেন বা কোত্থেকে ঘোষণা হলো? ইউএস থেকে ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে ছিলেন, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, প্রজেক্ট হবে কলকাতায়। তো এটা তো নয় যে প্রধানমন্ত্রী মানে তিনি তার বাড়িতে প্রজেক্ট করবেন, তিনি তো কোনো না কোনো রাজ্যে করবেন। এবং কলকাতা হওয়া মানে দেশের মধ্যে হচ্ছে, সেটাকে ইন্ডিয়ার প্রজেক্ট একটা। যদি আবার এটা নিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী তো অনেক ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন, আমরা 3 বছর ধরে চেষ্টা করেছি, অমক তমক এতদিনে হয়েছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এখন ছিলেন, ওখানে ঘোষণা হয়েছে, কিন্তু আমরা লড়ে গেছি 3 বছর ধরে। কোথায় লড়ছেন আমরা তো কোনো খবর এতদিন শুনতাম না, জানতাম না। এখন যেই প্রজেক্ট একটা ঘোষণা হয়ে গেছে কলকাতায় হবে, এখন ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন। এই অভ্যেস দীর্ঘদিনের। সেই দুর্গাপূজাকে হেরিটেজ তকমা আদায়টা নিয়েও সেই একই ক্ষীর খাওয়া। হেরিটেজ তকমা আদায়ের পেছনে অন্যজনের কাজ ছিল, সেই কাজ বহুদিন আগে থেকে চলে আসছিল। এই সরকারের আমলে হয়তো ওই তকমাটা এসছে, এখন নিজে ক্ষীর খাচ্ছেন। এই ক্ষীর খাওয়া অভ্যেস দিদিমণির আছে, ছেড়ে দিন। কিন্তু দেশের তো মধ্যে হচ্ছে একটা ব্যাপার, তো সেখানে আমি বনামে কেন যাব? কি বলছে কেন্দ্র, তাদের কি সুবিধা, বা গোটা দেশের নিরিখে নিশ্চয় এই কথাগুলো হচ্ছে, সেই দিকে না গিয়ে হঠাৎ করে বলতে শুরু করে দিলাম কেন্দ্রকে, এই পঞ্চায়েতকে ওরা কন্ট্রোলে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো নিয়ে কোথায় যাবেন প্রধানমন্ত্রী? পঞ্চায়েতটাকে কন্ট্রোলে কোথায় চলে যাবেন? বিদেশ চলে যাবেন না দেশেই থাকবেন? নিয়ে কোথায় যাবেন? সেই তো আপনাদেরই, যারা যদি পঞ্চায়েতের প্রধান হয়ে থাকেন বা কেউ থাকেন, আপনাদেরই তো লোক, তো তারা শুধু কাজ করবেন ডিরেক্টলি। আর আমার মনে হয় তাগিদটা জন্মেছে এই জন্য, এই চুরি চামারির জন্য। এর জন্য আপনারা দায়ী। যত আপনারা বলেন যে স্বচ্ছভাবে চলছে, স্বচ্ছভাবে চললে যদি সত্যি নিয়ম মেনে ঠিক মতো করে কেন্দ্র যেমন যেমন বলে তেমন কাজ করলে কখনো এরকম আলাদা করে ভাবতে হতো না। এটা আলাদা করে ভাবতে হচ্ছে মানে কেন্দ্রর কিন্তু একটা মাথা ব্যথার কারণ, এটা কিন্তু ভাবার কথা না। ফেডারাল স্ট্রাকচার মানে কি? এত বড় দেশকে পুরো সেন্টার থেকে চালানো যাবে না। ছোট ছোট রাজ্য আছে, রাজ্যের একটা মানে বডি থাকবে, মুখ্যমন্ত্রী থাকবেন, মানে একটা মেশিনারি থাকবে, সেটাও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন হবে। কিন্তু কেন্দ্র যে কাজগুলো করতে চাইবে সবসময় সব জায়গায় তো ডিরেক্টলি করতে পারবে না। তারা সংশ্লিষ্ট রাজ্যকে ফান্ড দিয়ে দিবে, তাদেরকে বলবে এই গাইডলাইন মেনে কাজগুলো করো। আবার পঞ্চায়েত, এই রাজ্য সরকার আবার তার নিচের দিয়ে দেবে, পঞ্চায়েতগুলোকে বলে দেবে তোমরা এই করে কাজ করবো। এই চেন সিস্টেম, এই যে মানে ওয়ার্ক ফ্লো যেটা, এই চেন সিস্টেমে যে কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কেন আলাদা করে কেন্দ্রকে ভাবতে হচ্ছে, এটাও তো প্রশ্নের। যেখানে একটা রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের উপরে ভরসা না করে কেন্দ্র থেকে আলাদাভাবে একটা মনিটরিং সিস্টেম চালু করার কথা যেটা উনি বলছেন, এই যে ভাবনাটা, এটা কেন ভাবতে হচ্ছে কেন্দ্রকে অতিরিক্ত, এটাও তো প্রশ্নের। যে তার মানে রাজ্য সরকারগুলোর উপরে কতটা অনাস্থা তৈরি হয়েছে, রাজ্য সরকারগুলো তার মানে কতটা, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের কথা বলছি, যে কতটা সন্দেহের তালিকাতে চলে এসছে, যে কেন্দ্রকে ভাবতে হচ্ছে যে কেন্দ্রীয় প্রজেক্ট গুলোকে বাস্তবায়িত করতে গেলে আমাদের এখান থেকেই মনিটর করতে হবে, নাহলে মুশকিল, সব টাকা ফাঁক। এই যে এটা ভাবতে হচ্ছে কেন্দ্রকে, আমাদের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, নিয়ে নেওয়া হচ্ছে বলে আক্ষেপ করে লাভ নেই। এটা আপনাদের কাছে দুর্ভাগ্যের যে একটা রাজ্য সরকারকে বিশ্বাস করতে পারা যাচ্ছে না, সেই জন্য আলাদা করে মনিটরিং সিস্টেম চালু করতে হচ্ছে। এতে কেন্দ্রের চাপ বাড়বে, এতে কেন্দ্রের আর একটা অতিরিক্ত চাপ বাড়বে। এইসব দেখার দরকার ছিল না। যখন রাজ্য সরকার রয়েছে একটা রাজ্যে, যদি সত্যি তার স্বচ্ছতা নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি কাজ করতো, তাহলে আলাদা করে মনিটরিং করার দরকার হতো না। মমতা ব্যানার্জিকেই তারা বিশ্বাস করতে পারতেন যে উনি বলছেন মানে ঠিক আছে। তার মানে বিশ্বাসের জায়গায় কোথাও একটা আঘাত হয়েছে, সেই জন্যই নতুন করে ভাবতে হচ্ছে। এখন এটাকে ওনারা এখন এইভাবে ব্যাখ্যা করছেন, নিজেদের আত্মসমালোচনা যেটা করা উচিত সেটা করছেন না। বলছেন স্বচ্ছতা মানে আমাদের সব কাজ হচ্ছে, এরকম কাজ কোথাও হয় না বলে টাকা আটকে যায়, আবাসের টাকা আটকে যায়, এসব আটকে যায়, কত দুর্নীতি, কত কিছু সামনে এসছে। ফলে দর্শক, এইসব একটা গুলিয়ে দেওয়ার কেস। আসলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটা প্রজেক্ট আসছে, আপনারা জানেন যে একসঙ্গে ভোট হবে। এই একবার বিধানসভার ভোট, একবার পঞ্চায়েত, একবার পুরসভা, একবার লোকসভা, এই মানে শুধু ভোটই হচ্ছে। আর আবার তার মধ্যে আবার বাই ইলেকশন আছে। ওই শুধু ভোটই হয়ে যাচ্ছে, মানে কয়েক মাস ছাড়া আর ভোটের প্রচার হচ্ছে, আর পলিটিক্যাল দূষণ তৈরি হচ্ছে, শুধু চিৎকার, গলাবাজি, এই করেছি সেই করেছি, আদতে কিছু হয়।
শুধু শুনে শুনে কান পচে যাচ্ছে। এইসব বন্ধ হোক। একবারই ভোট হবে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা, যেমন দেখবেন এইবারে উড়িষ্যাতে হয়েছে একসঙ্গে বিধানসভা লোকসভা। তো একসঙ্গে ভোট হবে, তাতে করে একসঙ্গে প্রচার হয়ে যাবে, একসঙ্গে ভোট হয়ে যাবে, খরচা বাঁচবে, সময় বাঁচবে, মডেল কোড অফ কন্ডাক্ট পরপর চালু রেখে ওই নতুন উন্নয়ন, মানে ভোট হলেই তো নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায়, তখন নতুন করে প্রজেক্ট করা যায় না, সেই সবগুলো ঝামেলাগুলো বন্ধ হবে। একবার ভোট হয়ে গেল, আগামী 5 বছর শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, আবার 5 বছরের 6 মাস আগে থেকে আবার ভোটের ক্যাম্পেইন শুরু হবে। তার আগে মাঝখানে আর কোনো ভোট না। এবার কিছু বাই ইলেকশন হয়তো হতে পারে, সেটা অন্য। তো এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে একটা এনকোয়ারি কমিটি করে সুপারিশ আনা হয়েছিল, তারপরে কেন্দ্রীয় সরকার তাতে সিলমোহর দিয়েছে। এখন এটা লোকসভাতে যাবে, বিল পাস হবে, ওয়ান নেশন ওয়ান ভোট হবে। সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে বিধানসভা লোকসভা একসঙ্গে ভোট হবে, আর তার 100 দিনের মধ্যে, মানে বিধানসভা লোকসভার ভোটটা হয়ে গেলে, বুঝতে পারছেন তো, মানে একই জায়গায় বিধানসভার ইভিএম থাকবে, লোকসভার ইভিএম থাকবে। মানুষ যখন যাবেন দুটো করে ভোট দিয়ে আসবেন, যেমন এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছেন। এটা কোনো সমস্যা না। তাহলে একই লোকে একই ম্যান পাওয়ারে একইভাবে হয়ে গেল। বারবার ওই সেন্ট্রাল ফোর্স আসবে, থাকার সমস্যা শুনেছেন কত কি ঝামেলা হয়, অনেক সমস্যা, অনেক খরচা বেশি, বিজ্ঞাপনে খরচা, নানান খরচা বাঁচবে। দেশের টাকা তো না, দেশের টাকা তো, যতই পার্টির টাকা হোক যাই হোক, দেশের টাকা তো। অনেক সময় পার্টির লোকেরা বলবো আমাদের টাকায় আমরা প্রচার করছি বারবার, তো কি সমস্যা না, ওটাও কিন্তু মানুষের টাকা। তো অনেক সুবিধা আছে। তো ওখানে একটা কথা বলা আছে যে বিধানসভা এবং লোকসভার ভোট একসঙ্গে, একটা ফেজে হবে একসঙ্গে, আর পঞ্চায়েত এবং পুরসভার ভোটটা হবে ওই বিধানসভা লোকসভার ভোটের 100 দিনের মধ্যে, ওটা সেকেন্ড ফেজে হবে, ওটা সেকেন্ড ফেজে হবে। মানে এইটা হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে লোকসভা বিধানসভা, তারপরে হবে, কিন্তু সেটা ওই 100 দিনের মধ্যে হবে, 6 মাস 2 বছর পরে না। আবার মাঝখানে ভোট মারিস, আবার অন্য সমস্যা, ওই ফ্লোতে হয়ে যাবে। 100 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে হতে পারে, যাই হোক 100 দিন না পেরিয়ে যায়, তার মধ্যে করে দিতে হবে ভোটটা। তো সমস্যা কোথায়? একসঙ্গে কাজ বেড়ে গেল, এবার 5 বছর কাজ করুন না। বিধানসভা গঠিত হলে 1 মাসের মধ্যে পঞ্চায়েত গঠিত হয়ে গেল, তার মানে আপনার বিধানসভা সরকার গঠন হয়ে গেল, পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে গেল। এবার টানা 5 বছর কাজ করুন, টানা 5 বছর কাজ করুন, তো সমস্যাটা কোথায়? সুতরাং এটা একটা ভালো ভাবনা থেকে করা, খুব প্রাসঙ্গিক ভাবনা বলে আমার কোথাও মনে হয়েছে। সেই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটাকে ওয়েলকাম করা উচিত, এটাকে ওয়েলকাম করা উচিত। কিন্তু সেটা না করে ওই আঞ্চলিক দলের প্রভাব, ওনাদের অন্য ভয় যে লোকসভার ভোটের সঙ্গে বিধানসভার ভোট হলে লোকসভাতে একটা ন্যাশনাল ইস্যু কাজ করে, দেশের সরকার গঠন তো ন্যাশনাল ইস্যু কাজ করে, আর ওনারা তো সবসময় লোকাল ইস্যু কাজে লাগিয়ে লোকালি ফায়দা তোলার চেষ্টা করেন। ফলে যদি আবার লোকসভার ভোটের হাওয়াতে বিধানসভাটাও চলে যায়, এই আশঙ্কা হয়তো ওনাদের মধ্যে থাকতে পারে। হয়তো সেই জন্য এইরকম ভাবনা বা আরো অন্যান্য উদ্দেশ্য হয়তো থাকতে পারে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু বিরোধ করছেন, এই যে প্রস্তাব, এটা বিরোধ করছেন। যাই হোক, ওনারা বিরোধ করলেও একটা কথা বলতে পারি দর্শক, কেন্দ্র যেহেতু প্রস্তাবটা পাশ করিয়ে নিয়েছে, যেটা মনে হচ্ছে যে পার্লামেন্টও এটা পাস হয়ে যাবে এবং ঠিকমতো করে এগোলে 2029-এ বিধানসভা এবং লোকসভার ভোট একসঙ্গে হবে। তার আগে 26-এ যদি আমাদের রাজ্যে বিধানসভার ভোট হয়, ভোট হলেও ওখানে যে সরকারি আসুক না কেন 3 বছরের মধ্যে আবার কিন্তু সরকারের পতন ঘটিয়ে আবার একসঙ্গে কিন্তু বিধানসভার ভোট হবে 2029-এ। মানে 26 এবং 29 দুটো, 26-এর পরে 3 বছরের মাথায় ফের একটা বিধানসভার ভোট হবে আমাদের রাজ্যে, এটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। এখন যখন এইসব এগোচ্ছে, এখন পঞ্চায়েতের ব্যাপারটাও নিয়ে যখন ভাবছে কেন্দ্রীয় সরকার ভালো কিছু স্বচ্ছতা বজায় রাখার জন্য, এখন সেই সব নিয়ে আপত্তি করা শুরু হয়ে গেছে। আমাদের পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিয়ে নিবে কেন্দ্র। ভালো তো, নিয়ে নিলে ভালো, ওটাটাই নিয়ে নিলে ভালো, তাতে চুরি চামারিটা বন্ধ হবে। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।